সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে। চ্যানেলের ৭০তম পর্বে আপনাদের দেখতে পেয়ে আবারও ভীষণ ভালো লাগছে। চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। মুক্ত ও ওপেন সোর্স সফটওয়্যার নিয়ে আমরা একসাথে দীর্ঘ একটা পথ পাড়ি দিয়েছি। সব মানুষের ব্যবহার, একে অপরের সাথে বিনিময় করা এবং ইচ্ছেমতো গবেষণা ও পরিবর্তন আনার স্বাধীনতা নিশ্চিত করে যে ধরনের প্রোগ্রাম, তাকেই বলে মুক্ত সফটওয়্যার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নীতিগতভাবে আমাদের সবসময়ই মুক্ত সফটওয়্যার ব্যবহার করা উচিত। তবে এই পথে হাঁটা সবসময় সহজ নয়। যেমন ধরুন, মাইক্রোসফট উইন্ডোজ একটি অবরুদ্ধ বা প্রোপ্রাইটারি অপারেটিং সিস্টেম। অবরুদ্ধ প্রোগ্রামের সোর্স কোড একদিকে যেমন উন্মুক্ত নয়, এগুলি ব্যবহারকারীদের স্বাধীনতাও নানাভাবে সীমিত করে রাখে। কাজেই আমাদের কম্পিউটারগুলিতে মুক্ত কোনো অপারেটিং সিস্টেম যেমন গ্নু লিনাক্স ব্যবহার করা ভালো। সমস্যা হলো, উইন্ডোজের জন্য এরকম অনেক প্রোগ্রাম বিকশিত হয় যেগুলি গ্নু লিনাক্সে চলে না। বিশেষ করে বিভিন্ন গেমের জন্য এই সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে। আপনারা প্রায়ই এই বিষয়টি নিয়ে কমেন্টে লিখে থাকেন। চ্যানেলের ৭০তম পর্ব গ্নু লিনাক্স ব্যবহারের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই। আজ আমরা দেখব শুধুমাত্র উইন্ডোজের জন্য লেখা একটা প্রোগ্রাম কী করে গ্নু লিনাক্সে ব্যবহার করা যায়, ব্যাপারটা কতটুকু আরামদায়ক এবং এই পন্থা ব্যবহার করা কতটা যুক্তিসঙ্গত। তবে হাতে কলমে এই কর্মপন্থায় যাবার আগে আমাদের জানতে হবে এই সমস্যা আসলে কেন হয়। একটি অপারেটিং সিস্টেমের জন্য তৈরি প্রোগ্রাম অন্য একটি অপারেটিং সিস্টেমে কেন চলে না? চলুন তবে শুরু করা যাক। অধ্যায়ের নাম দেখে বিভ্রান্ত হবেন না। আমি রসিকতা করেই ভার্চুয়াল মেশিনকে এভাবে বাংলায় লিখেছি। এর আগে বিভিন্ন ভিডিওতে প্রসেসর প্রসঙ্গ এসেছে। বেশ কয়েক রকমের কম্পিউটার প্রসেসর আছে। এক জাতের প্রসেসরের সাথে আরেক জাতের প্রসেসরের পার্থক্য হলো এগুলির ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার আলাদা। এজন্য এক প্রসেসরের জন্য কম্পাইল করা বাইনারি প্রোগ্রাম আরেক সিপিইউতে চলবে না। কিন্তু পৃথিবীর বেশিরভাগ ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারে ব্যবহৃত হয় x86 ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। সহজাত চিন্তায় মনে হতে পারে এক x86 কম্পিউটারে একটা প্রোগ্রামের সোর্স কোড কম্পাইল করে সেই বাইনারি আরেক x86 কম্পিউটারে নিয়ে গেলেই সেটা রান করবে। বাস্তবে দেখা যায় এটা তখনই সম্ভব যখন দুটি কম্পিউটারে একই অপারেটিং সিস্টেম চলছে। কিন্তু তা কেন? দুই ক্ষেত্রেই প্রসেসরের ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার বা আইএসএ তো একই। এর কারণ হলো, খুবই বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া কোনো প্রোগ্রামই সরাসরি সত্যিকার হার্ডওয়্যারের জন্য লেখা হয় না। আধুনিক কম্পিউটারে প্রসেসর, গ্রাফিক্স প্রসেসর, মেমোরি, স্টোরেজ, ইন্টারনেট, ডিসপ্লে, কিবোর্ড এবং আরও ডজনখানিক বাড়তি যন্ত্রাংশ যুক্ত করার সুবিধা থাকে। একটা প্রোগ্রাম যত তুচ্ছ বা ছোট হোক, তাকে এসব বেশিরভাগ জটিল যন্ত্রাংশের সাথে যোগাযোগ করতে হয়। ধরুন, একজন প্রোগ্রামার খুব সহজ সরল একটা টেক্সট এডিটর তৈরি করতে চাচ্ছেন। এখন তাকে যদি মাথা ঘামাতে হয় টেক্সট এডিটরটি কী করে মেমোরিতে তথ্য রাখবে, কী করে সেটা ডিস্ক ড্রাইভে সংরক্ষিত হবে, টেক্সট পর্দায় কী করে দেখানো হবে, তাহলে একটি টেক্সট এডিটর তৈরি করতে গিয়ে প্রতিটি আলাদা যন্ত্রাংশের খুঁটিনাটি তাকে জানতে হবে। এসব শেষ করে আমাদের এই প্রোগ্রামার ধরুন একটা ক্যালেন্ডার অ্যাপ তৈরির কাজে হাত দিলেন। এসব খুঁটিনাটি আবারও নতুন করে সেই ক্যালেন্ডার প্রোগ্রামের জন্যও সামলাতে হবে। একদিকে কাজটা যেমন সময় সাপেক্ষ, তেমনি ভয়াবহ জটিল। মূলত এই জটিলতা সমাধান করতেই অপারেটিং সিস্টেম নামক জিনিস বিকশিত হয়েছিল। একদম মৌলিক পর্যায়ে অপারেটিং সিস্টেম আসলে একটা ভার্চুয়াল মেশিন। সরাসরি কম্পিউটার হার্ডওয়্যারের জন্য কোড না করে আমরা একটা নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের জন্য, অর্থাৎ একটা ভার্চুয়াল যন্ত্রের জন্য কোড করে থাকি। কম্পিউটারের যান্ত্রিক জটিলতাগুলি একটা অ্যাবস্ট্রাকশন লেয়ারের মাধ্যমে অপারেটিং সিস্টেম আমাদের কাছ থেকে অনেকটাই আড়াল করে রাখে। ফলে একজন প্রোগ্রামার যখন একটা টেক্সট এডিটর তৈরি করেন, তার ইনপুট, আউটপুট, ডিস্কের সংরক্ষণ, ডিসপ্লে ইত্যাদি নানা কাজ আর তাকে সামলাতে হয় না। এই কাজটা অপারেটিং সিস্টেমই করে থাকে। আবার একজন ব্যবহারকারীও একাধিক প্রোগ্রাম ব্যবহার করার সময় চিন্তা করেন না কোন প্রোগ্রামকে কতটুকু মেমোরি দিতে হবে, কাকে কখন টার্মিনেট করতে হবে ইত্যাদি। এগুলির হিসেব রাখাও অপারেটিং সিস্টেমের কাজ। কাজেই একই যন্ত্রের জন্য তৈরি হলেও একটা প্রোগ্রাম কম্পিউটারে চলবে কি চলবে না সেটা নির্ভর করে সত্যিকার যন্ত্রের উপর বসে থাকা ভার্চুয়াল যন্ত্র বা অপারেটিং সিস্টেমের ওপর।
প্রোগ্রাম তৈরির জন্য প্রত্যেক অপারেটিং সিস্টেমের একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই থাকে। সেই এপিআই মেনে লেখা একটা প্রোগ্রাম কম্পাইল করার পর সেটা কিভাবে এক্সিকিউট হবে সেই দায়ভারও অপারেটিং সিস্টেমের। এই কাজের জন্য অপারেটিং সিস্টেমগুলির অ্যাপ্লিকেশন বাইনারি ইন্টারফেস বা এবিআই থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় একটি অপারেটিং সিস্টেমের এপিআই বা এবিআই আরেকটি অপারেটিং সিস্টেমের চাইতে একেবারেই ভিন্ন। GNU লিনাক্স একটি ইউনিক্স সিস্টেম এবং এতে পোজিক্স ইন্টারফেস মেনে চলা হয়। একই কথা বিভিন্ন বিএসডি এবং সোলারিস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও প্রযোজ্য। অপরদিকে মাইক্রোসফট উইন্ডোজ পুরোপুরি নিজের পথে হাঁটে, এর সাথে পোজিক্সের কোনো রকম সম্পর্কই নেই। এজন্য একটি ল্যাপটপে ধরুন ডেবিয়ান GNU লিনাক্স চলছে, সেখানে আপনি একটি প্রোগ্রামের সোর্স কোড কম্পাইল করে বাইনারি তৈরি করলেন। ধরুন আপনার কাছে হুবহু একই ল্যাপটপ আরেকটি আছে, কিন্তু সেটায় উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা। সেই অপারেটিং সিস্টেমে কিন্তু বাইনারিটি চলবে না। জাভা বা পাইথনের মতো আধা বা পুরোপুরি ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ভাষা এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে, কিন্তু পূর্ণাঙ্গ কম্পাইলড প্রোগ্রামিং ভাষার জন্য এর সত্যিকার কোনো সমাধান নেই। একটি অপারেটিং সিস্টেমের জন্য কেউ কোনো প্রোগ্রাম তৈরি করলে সেটা অন্য অপারেটিং সিস্টেমে পোর্ট করতে হয়, অর্থাৎ এপিআই এবং এবিআই সংক্রান্ত অংশগুলিতে পরিবর্তন এনে বাইনারি এক্সিকিউটেবলকে নতুন একটি ভার্চুয়াল যন্ত্রে চলার জন্য প্রস্তুত করা হয়। বিভিন্ন বাণিজ্যিক প্রোগ্রাম এই কাজটি এখন করে থাকে। দেখা যায় মাইক্রোসফট উইন্ডোজ ও অ্যাপল ম্যাকওএসের পাশাপাশি GNU লিনাক্সের জন্য তারা তাদের প্রোগ্রামের বাইনারি প্রকাশ করে থাকে। কিন্তু যদি কোনো প্রতিষ্ঠান কাজটা না করে, তখন কি করা? তখন আমাদের প্রয়োজন ইমুলেটর। এক ধরনের কম্পিউটার বা অপারেটিং সিস্টেমের জন্য তৈরি প্রোগ্রাম অন্য একটি কম্পিউটার বা অপারেটিং সিস্টেমে চালানোর জন্য আমরা ইমুলেটর ব্যবহার করে থাকি। এই বিশেষ ধরনের প্রোগ্রামগুলি একটি কম্পিউটারে অন্য আরেকটি কম্পিউটারের বৈশিষ্ট্য নিয়ে আসে, ফলে যখন কোনো বাইনারি প্রোগ্রাম রান করা হয় তার কাছে মনে হয় না সে ভিন্ন কোনো সিস্টেমে চলছে। তবে কাজটা সবসময় খুব সহজ হয় না। ইউনিক্স ও উইন্ডোজের পার্থক্য নিয়ে তৈরি পর্বটি যারা দেখেছিলেন তারা জানেন এই দুটি অপারেটিং সিস্টেমের গঠন একেবারেই অন্যরকম। জন্মলগ্ন থেকেই এদের ভেতর প্রচুর পার্থক্য রয়ে গিয়েছে। কাজেই উইন্ডোজের জন্য তৈরি একটি প্রোগ্রাম GNU লিনাক্স বা অন্য কোনো ইউনিক্স অপারেটিং সিস্টেমে রান করার কাজটি বেশ জটিল। এই জটিল কাজটি করার চেষ্টা করে যাচ্ছে ওয়াইন নামের একটি প্রোগ্রাম। শুরুতে এর নামের অর্থ ওয়াইন ইজ নট অ্যান ইমুলেটর বলা হলেও GNU লিনাক্স সহ বিএসডি, ম্যাকওএস এবং অন্যান্য পোজিক্স মেনে চলা সিস্টেমে উইন্ডোজ প্রোগ্রাম চালানোর কাজই করে থাকে ওয়াইন। এক্ষেত্রে কর্মদক্ষতা এবং নির্ভরযোগ্যতায় বড় প্রাধান্য দিয়ে থাকে ওয়াইন প্রকল্প। তবে ওয়াইন ইনস্টলের পর কনফিগার ও সেট আপ করা একজন নতুন ব্যবহারকারীর জন্য যথেষ্ট ঝামেলার কাজ বলে মনে হতে পারে। এছাড়া উইন্ডোজের গঠনে নিরাপত্তাজনিত নানা ত্রুটি রয়েছে। ওয়াইন ইনস্টল ও ব্যবহারের মাধ্যমে এমনিতে অনেক বেশি নিরাপদ একটি GNU লিনাক্স সিস্টেমও উইন্ডোজের এসব নিরাপত্তা হুমকির শিকার হতে পারে। এসব জিনিস বিবেচনায় আমার মনে হয়েছে সরাসরি ওয়াইন ইনস্টল না করে ওয়াইনের উপর ভিত্তি করে তৈরি বটলস নামের একটি প্রোগ্রাম ব্যবহার করা সব দিক দিয়েই ভালো। ফ্ল্যাট প্যাকের মাধ্যমে বটলস ইনস্টল করে আমরা সহজেই স্যান্ডবক্সিং সুবিধা পাবো, যাতে করে উইন্ডোজের নিরাপত্তা ত্রুটি আমাদের GNU লিনাক্স সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এছাড়া আমাদের কম্পিউটার যন্ত্রাংশ ও প্রোগ্রামের প্রয়োজন মাফিক বিভিন্ন কনফিগারেশন নিজ থেকেই বটলস সামলে নেবে। আমি নিজে এর আগে কখনোই ওয়াইন বা বটলস ব্যবহার করিনি। আপনাদের সাথে সাথে চলুন আমিও দেখে নিই বটলস ব্যবহার করে একটি উইন্ডোজ প্রোগ্রাম সত্যিই GNU লিনাক্সে চালানো সম্ভব কি না, আর যদি সম্ভব হয়ও সেই প্রক্রিয়াটা কেমন এবং কতটুকু সহজ। আমরা সবার আগে ফ্ল্যাটপ্যাক ব্যবহার করে ফ্ল্যাট হাবের মাধ্যমে বটলস অ্যাপটি ইনস্টল করব। তার জন্য আমাদেরকে লিখতে হবে ফ্ল্যাটপ্যাক ইনস্টল ফ্ল্যাটহাব কম ইউজ বটলস ইয়েস। আমাদের ইনস্টল সম্পন্ন। এখন আমরা
বেশ সহজভাবে এখান থেকে এই বটলস অ্যাপটি রান করতে পারবো। শুধু আমাদেরকে লিখতে হবে ব্যাকপ্যাক রান। এটা আমরা চাইলে গ্নোমের বা অন্য ডেস্কটপ এনভায়রনমেন্টের যে অ্যাপ্লিকেশন লঞ্চার আছে সেখান থেকেও করা যাবে। আচ্ছা, নট নাও। ওয়েলকাম টু বটলস রান উইন্ডোজ সফটওয়্যার অন লিনাক্স। ব্যাপারটা কতটুকু ভালোভাবে হয় সেটা আমরা দেখব। অলমোস্ট ডান। ঠিক আছে, এটি নিজে থেকেই DXVK VKD3D, যেটি আসলে ভালকানের ওপর ভালকান একটি নতুন গ্রাফিক্স এপিআই, সেটার ওপর উইন্ডোজের যে প্রোপ্রাইটারি এপিআই সেটি রান করার একটি উপায়। এবং এটা এই জিনিসগুলো সাধারণত সরাসরি ওয়াইন ব্যবহার করলে আমাদেরকে নিজে হাতে করতে হয়, কিন্তু বটলসের এটাই সুবিধা, এখানে আমাদের নিজে হাতে কিছু করতে হচ্ছে না। এই জিনিসগুলো বটলস বেশিরভাগ জিনিস একা একাই এই কনফিগারেশনগুলো করে থাকে। তো আমি এই প্রক্রিয়াটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। স্টার্ট ইউজিং বটলস, আমরা ঠিক সেটাই চাই। আচ্ছা, এখানে বটলসে এসে আমরা ক্রিয়েট নিউ বটল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন গেমিং কাস্টম। তো আমার আসলে এখানে ইচ্ছা একটি টেস্ট অ্যাপ্লিকেশন রান করা। আমি উইন্ডোজে থাকতে মুক্ত এবং ওপেন সোর্স একটি পিডিএফ এবং ইবুক রিডার ব্যবহার করতাম সুমাত্রা পিডিএফ নামে। সেই প্রোগ্রামটি GNU লিনাক্সের জন্য বা অন্যান্য ইউনিক্সের জন্য পোর্ট করা হয়নি। তো আমি দেখব এই উইন্ডোজ অনলি প্রোগ্রামটি এই বটলস অ্যাপটি বা ওয়াইন কতটুকু ভালোভাবে রান করতে পারে। তো এটা নাম দিলাম টেস্ট ক্রিয়েট। আমাদের কাজ সম্পন্ন, টেস্ট ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি বলা হচ্ছে, এটা ক্লোজ দিয়ে দিলাম। এখন এটাতে গিয়ে রান প্রোগ্রাম নাও অর অ্যাডজাস্ট ইটস লঞ্চ অপশনস, রান এক্সিকিউটিভভাবে দিয়ে দেখা যাক। এখানে আমাদেরকে স্যান্ডবক্স সম্পর্কে একটি ওয়ার্নিং দেওয়া হচ্ছে। এই স্যান্ডবক্সটার কারণেই মূলত আমরা এই বটলস ব্যবহার করছি, সরাসরি ওয়াইন ব্যবহার না করে। তো আমি এই সুমাত্রা পিডিএফের ইনস্টলারটি ডাউনলোড করে রেখেছি আগে থেকে সুমাত্রা পিডিএফের। এটি রান দিয়ে দেখি কি অবস্থা হয়। এটি অন্য মনিটরে এসে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ফর চুজিং সুমাত্রা পিডিএফ, এটা ইনস্টলারটা আসলেই দেখতে পাচ্ছি এসে গেছে। ইনস্টল সুমাত্রা পিডিএফ। আচ্ছা, এটা আমরা দেখতে পাবেন বেশ সহজেই ইনস্টল হয়ে গেল। আবার এটা অন্য মনিটরে এসে গেছে, এটাকে এই মনিটরে নিয়ে আসি। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে সুমাত্রা পিডিএফ প্রোগ্রামটি, এটা স্কেলিংয়ে কিছু সমস্যা আছে মনে হচ্ছে, কিন্তু এই প্রোগ্রামটি ইনস্টল এবং ওপেন হয়েছে বেশ সুন্দরভাবেই। তবে এটি একটি অত্যন্ত সহজ একটা খুবই মানে সিম্পল ধরনের একটা প্রোগ্রাম। এই ধরনের অভিজ্ঞতা আসলে সিম্পল এই ধরনের প্রোগ্রাম থেকে রান করাটা অনেক সহজ হবে। এখানে আমরা আরও বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, অ্যাড শর্টকাটস ইনস্টল প্রোগ্রামস। তো এখানে কিছু আপডেটও, এখানে আপডেটগুলো সুন্দরভাবে ম্যানেজ করা হয়ে থাকে। আপনাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে যে আপনারা যত জটিল ধরনের প্রোগ্রাম ব্যবহার করতে যাবেন এই প্রক্রিয়াটা তার থেকে আস্তে আস্তে ধীরে ধীরে তত জটিল হতে থাকবে। তবে মূল কর্মপন্থা এই হবে, প্রোগ্রাম পরে কাজ করুক বা না করুক। তো এই আমাদের মোটামুটি পরীক্ষামূলক অ্যাপ্লিকেশন।
সুমাত্রা পিডিএফ নামের প্রোগ্রামটি সুন্দরভাবে রান করলেও এখনও সব উইন্ডোজ প্রোগ্রাম ঝামেলাবিহীনভাবে ওয়াইনের মাধ্যমে ব্যবহার করা সম্ভব নয়। ওয়াইন ওয়েবসাইটে একটি বিশদ অ্যাপ্লিকেশন ডেটাবেস পাবেন, যেখানে আপনি যে প্রোগ্রাম বা গেম রান করতে চান সেটা কতটুকু ভালোভাবে চলবে তার বিবরণ পাবেন। যেসব প্রোগ্রাম কোনো রকম বাড়তি কনফিগারেশন ছাড়া মসৃণভাবে ওয়াইনের মাধ্যমে চলে থাকে তারা প্ল্যাটিনাম তালিকাভুক্ত। গোল্ড তালিকাভুক্ত প্রোগ্রামগুলি কিছুটা কনফিগারেশনের পর নিখুঁতভাবে চলবে। এরপর সিলভার লিস্টে আছে এমন সব প্রোগ্রাম যেগুলিতে সামান্য কিছু ত্রুটি দেখা দিলেও এমনিতে ব্যবহার করতে সমস্যা হয় না। অ্যাডোবি ফটোশপের সর্বশেষ যে সংস্করণটি আমরা ওয়াইন ডেটাবেজে পাই সেটি হল সিসি 2024 এবং এই সংস্করণটি সিলভার তালিকাভুক্ত। এর অর্থ ফটোশপের এই সংস্করণে কিছু ত্রুটির মুখে পড়লেও এমনিতে ওয়াইন বা বটলসের মাধ্যমে গুনো লিনাক্সে ব্যবহার করা সম্ভব। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সর্বশেষ যে সংস্করণটি আমরা ওয়াইন ডেটাবেজে দেখতে পাই সেটা হলো 2016। সৌভাগ্যজনকভাবে এই সংস্করণটি গোল্ড তালিকায় রয়েছে, অর্থাৎ হয়তো অল্প কিছু কনফিগারেশনের পর প্রোগ্রামটি নিখুঁতভাবেই আপনি গুনো লিনাক্সে ব্যবহার করতে পারবেন। তবে এর চাইতে আধুনিক অফিস ওয়ার্ড সংস্করণ ব্যবহার করা সম্ভব হবে না। এসব অ্যাপ্লিকেশন প্রোগ্রাম জটিল হলেও গেম এদের চাইতে আরও বহুগুণে জটিল। তা সত্ত্বেও ওয়াইন বেশ কিছু উইন্ডোজ গেম বেশ সুন্দরভাবেই চালাতে সক্ষম। আপনার প্রয়োজনীয় প্রোগ্রামটি ওয়াইন ডেটাবেস থেকে দেখে নিন সেটির কোন সংস্করণ চালানো সম্ভব হবে বা আদৌ চালানো সম্ভব হবে কি না। গ্নু লিনাক্স বা অন্যান্য মুক্ত ইউনিক্স অনুরূপ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে গিয়ে কখনো না কখনো এরকম পরিস্থিতি তৈরি হতেই পারে যখন উইন্ডোজের কোনো প্রোগ্রাম হয়তো আপনাকে ব্যবহার করতে হবে। ওয়াইন এবং বটলস এখন এই কাজটা অনেকটা সম্ভব, এমনকি সহজসাধ্য করে দিয়েছে। তারপরেও আমি ব্যক্তিগতভাবে গ্নু লিনাক্সে উইন্ডোজ প্রোগ্রাম ব্যবহারের পক্ষপাতী নই। কাজটা একদিক দিয়ে ত্রুটিপূর্ণ, নানা রকম নিরাপত্তা ঘাটতি রয়ে যায় এতে। এছাড়া আমার মনে হয় উইন্ডোজ ছেড়ে মুক্ত সফটওয়্যার জগতে আসার যে কঠিন সিদ্ধান্ত আমরা নিয়েছি, এভাবে ফটোশপ বা মাইক্রোসফট অফিসের মতো অবরুদ্ধ প্রোগ্রাম ব্যবহারে সেই সিদ্ধান্তের প্রতি অবিচার হয়। তারপরও বাস্তব পরিস্থিতি মানতে হবে। ওয়াইন বা বটলসকে আমার মনে হয় একদম শেষ পন্থা হিসেবে বিবেচনা করা উচিত। উইন্ডোজ প্রোগ্রাম ব্যবহারের জন্য ডুয়াল বুট বা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে উইন্ডোজ ইনস্টল করে রাখা যেতে পারে। তবে আমার মনে হয় যদি সেরকম সুযোগ থাকে তাহলে উইন্ডোজের এসব অবরুদ্ধ প্রোগ্রামের যেসব বিকল্প মুক্ত সফটওয়্যার জগতে রয়েছে সেগুলিতে অভ্যস্ত হয়ে যাওয়াই সবচেয়ে ভালো সমাধান। অ্যাডোবি ফটোশপের বিকল্প হিসেবে গিম্প, মাইক্রোসফট অফিসের বিকল্প হিসেবে লিব্রে অফিস বা অনলি অফিস নিয়ে অতীতে আমরা একাধিকবার আলোচনা করেছি। এরকম সবগুলির ক্ষেত্রেই আপনি কোনো না কোনো বিকল্প পাবেন। নেটিভ এই মুক্ত প্রোগ্রামগুলি একদিকে যেরকম পুরোপুরি নিরাপদ, তেমনি আপনার মুক্ত সিস্টেমের বিশুদ্ধতাও এতে বজায় থাকবে। তবে এটা নিতান্তই আমার ব্যক্তিগত মত। ওয়াইন বা বটলস নিয়ে আপনাদের অভিজ্ঞতা কেমন কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে যদি আজই প্রথম এসে থাকেন অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। সবাইকে ধন্যবাদ।